হ্যালো, এইচএসসি ২৪ ব্যাচের যারা শিক্ষার্থী রয়েছে, কয়েকদিন পরে তোমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করবে এবং নিজ শহর থেকে আমি ধরে নিচ্ছি নিজ শহর থেকে তোমরা ঢাকা এসেছো অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে সেখানে ক্লাস করছো। তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে কিছু টিপস বা আমার থেকে কিছু বলার প্রয়োজন বোধ করছি। মূলত আমার একজন শুভাকাঙ্ক্ষী বা তোমাদের ব্যাচের একজন ছোটো বন্ধু, সে আমাকে কিছু বিষয়ে কথা বলতে বলেছে। সে জানতে চাই সকল জিনিসগুলো কী করে আমি কীভাবে ফেস করেছিলাম, কীভাবে এটার সলিউশনটা কী আর কী হতে পারে। দেখো, সলিউশনগুলো আমি প্রথমে নিরপেক্ষ জায়গা থেকে বলতে চাই, এই সলিউশনগুলো কিন্তু আমারও জানা ছিল না। আমি যখন ঢাকায় গিয়েছিলাম এই সলিউশনগুলো কিছুই আমি তেমন জানতাম না, বা এই সলিউশনগুলো সম্পর্কে আমি কিছুই বুঝতাম না। এবং একটা সময় কী হয়েছে কি, আমি এই সলিউশনগুলো পেয়েছিলাম। যদি উদ্বাসের সিকোয়েন্সে বলি, উদ্বাস অ্যাডমিশন টেস্টকে অনেক উদ্দেশ্যে উইকলিতে ভাগ করে, আমি কিন্তু ভাগ করছি। উদ্বাসের 7 অর 8, 7 অথবা 8তম উইকলি থেকে আমি প্রথমবার রিয়েলাইজেশন করতে পারছি যে আসলে অ্যাডমিশন পিরিয়ডটা চলে কীভাবে। তো প্রথমে অনেক ভালো ছাত্র হলেও অনেকের অনেক ভুলভ্রান্তিতে ভরা থাকে এই অ্যাডমিশন পিরিয়ড, এবং অনেকগুলো ভুল হওয়ার সম্ভাবনা প্রবল এবং হবেও। এবং সেখান থেকে আমি যতটুকু সতর্ক তোমাকে করে দিতে পারি সেটা হচ্ছে, সে জায়গা থেকে আমি কিছু বলছি, আমার কথাগুলো কনস্ট্যান্ট না, ধ্রুবক না, সত্য, বাট এটা যে তোমার জন্য সর্বোচ্চ কার্যকরী এরকম না। তাই অ্যাডমিশন টেস্টে 10 জন 10 কথা বলবে এবং আমাদের খুব বেশি সময় লস হয়ে যায় 10 জনের 10টা কথা শুনতে। তাই আমাদের উচিত সবচেয়ে কম মানুষ থেকে যে আমরা গাইডলাইন চাই, যেগুলো কিন্তু অনেক সময় লস করে দেয় আমাদের, যারা আমরা অ্যাডমিশন অ্যাপ্লাই করবো। আমাদের কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা, খুব বেশি গাইডলাইন ফলো না করা, যাদেরটা ফলো করা, তাহলে একটা বিষয় একজনের গাইডলাইন ফলো না করে অনেকজনের গাইডলাইন ফলো করা, যেটা অবশ্যই অবসর সময়, এবং সেটাকে নিয়ে একটা ফিল্টার করে গড় হিসেবে যেটা সবচেয়ে ভালো রেজাল্ট হিসেবে বের হয় সেটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি যদি প্রথম অংশটুকু সামারি করি, আমি আসলে বোঝাতে যাচ্ছি যে অ্যাডমিশন পিরিয়ডে 10 জনের 10টা সাজেশন নিয়ে তুমি নতুন কিছু করতে পারবে না, যেটা তুমি আড়াই বছরে বা 2 বছরে পড়ে এসেছো, সেটাকেই তোমার পুঁজি করে সামনে আগাতে হবে। তো আমার প্রথম কথা হচ্ছে গাইডলাইন খুব কম নিতে হবে, খুব কম এক্সট্রা জিনিস কনজিউম করে, এক্সট্রা জিনিস কনজিউমের মাধ্যমে খুব কম এক্সট্রা জিনিস কনজিউম করে শুধুমাত্র পড়াশোনাটাই অ্যাডমিশনের সবচেয়ে বেটার অপশন, সবচেয়ে একমাত্র অপশন, এবং এটাই তোমাকে তোমার যে ডিজায়ার ইউনিভার্সিটি সেখানে নিয়ে যাওয়ার জন্য অন্যতম কাজ, সেটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা। তো আমাকে যে প্রশ্নগুলো করেছো তার প্রথম যে জিনিসটা ছিল যে উদ্বাসের বইগুলো, প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক, প্রশ্ন আমি কোন সিকোয়েন্সে পড়বো। তোমরা এটা নিয়ে ইউটিউবে সার্চ দিলে অনেক ভাইয়ের যারা অভিজ্ঞ তাদের অনেক ভালো গাইডলাইন পেয়ে যাবে। আমার যে সিকোয়েন্সটা ছিল সেটা যে সঠিক এরকম না, এবং আমি যে সবসময় এই সিকোয়েন্স ফলো করেছি সেটাও না, আমি তোমাকে বলছি। বাট আমি নিজে করছি কিনা সেটাও কিন্তু জিনিসটা, এটার সত্যতা প্রকাশ করতে হবে। নিউট্রাল জায়গা থেকে আমাকে বলতে হয় যে আমি তোমাকে একটা সিকোয়েন্স বলে দিতে পারি, বাট এই সিকোয়েন্স আমি নিজেও ঠিকমতো ফলো করতে পারিনি, কারণ অ্যাডমিশন পিরিয়ডে অনেক বেশি পড়াশোনার প্রেশার, অনেক বেশি পড়াশোনা করতে হয়, এবং এই জিনিসগুলো ফলো করা একদম মানে পুঙ্খানুপুঙ্খ ফলো করাটা বেশ টাফ। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে তুমি যদি বেসিক সবাই যেটা বলে আমি সেরকম কিছু একটা বলতে চাই, যে তুমি ধরলাম তুমি উদ্বাসের অফলাইনে ক্লাস করতেছো, অফলাইনে ক্লাস আসলে তেমন কিছু পারে না, কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন করে, ওটা খুব বেশি কার্যকর আমার কাছে মনে হয়নি। আর যেটা তুখর বেচের মনে করো, তুখর বেচের ক্লাসগুলো তোমার আউট অফ দ্য বক্স, এগুলো হচ্ছে 20% কোশ্চেন নিয়ে অনেক বেশি কোশ্চেন পড়াশোনা করা হয়, যেগুলো কখনোই আসবে না, বা আসলে সেটা তুমি কখনো দিতে পারবে না, তোমার মনে পড়বে না। তুমি অনেক কষ্ট করে একটা অঙ্ক শিখছো, আমি অনেক কষ্ট করে লিবনিজ থিওরেম আর হচ্ছে তোমার ওই ধারা একটা থিওরেম ছিল, 2টা থিওরেম ডিফারেন্সিয়েশন খুব ভালো মতো পারতাম। এটা নতুন অঙ্ক নিজে বানিয়ে রুমমেটকে ট্রাই করাইতাম। ওই থিওরেম থেকে কোনো অঙ্ক আসে নাই, এবং আমি বিশ্বাস করি ওখান থেকে কোনো অঙ্ক আসলে পারতাম না, কারণ যেটা আমি 2 বছর শিখি না সেটা এখানে নতুন করে শিখে খুব বেশি কিছু করতে পারবো না। আর উদ্বাসের যে ক্লাসগুলো হয়, যেটা আমি মেনলি বললাম, আমি যদি ধরে নিই তুমি উদ্বাসে অফলাইন ক্লাস করো, তুখর বেচের বাইরে হোক, খুব বেশি ভালো সার্ভিস পাবা না। এখানে উদ্দেশ্যে তুমি সবচেয়ে বেটার যেটা পেতে পারো সেটা আনবিলিভেবল। তোমরা অনেকে জানো না, উদ্বাসের ম্যারাথন ক্লাস এটা আনবিলিভেবলি মানে গর্জিয়াস, খুব সুন্দর। এখানে কিছু টিচার আছে যাদের আমরা অনলাইনে সবচেয়ে বেশি পপুলার টিচার মনে করি, তাদের থেকে অনেক গুণ বেশি ভালো পড়ায়। আমি স্পেশালি জেবার সর্দার ভাইয়ের উচ্চতর গণিতে ম্যারাথন ক্লাস করতাম। আনবিলিভেবলি মানে ইমাজিন করা যায় না, এত চমৎকার, এত ডিপ কনসেপ্টে উনি যায়। তো ওই ক্লাসগুলো করতে পারো, এবং ম্যারাথন ক্লাস থেকে অনেক ভালো করার পসিবিলিটিস থাকে। আমি ধরলাম তুমি যদি অন্যান্য প্ল্যাটফর্ম এসিএস বলো, বন্দিপাঠশালা বলো, অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম যেগুলো থেকে তুমি একটা টুকটাক ক্লাস করো, তোমার উচিত হবে আমি যে সিকোয়েন্সটা তোমাকে বলছি, আমি সিকোয়েন্সটা ফলো করতাম। এবং আমি যে এই জায়গাগুলোতে অনেক ভুল করেছি, আমি যেটা বললাম, আমি এখানে শুরুতে দিতে পারছি 6ষ্ঠ থেকে 7ম উইকে গিয়ে। আমার যে সাজেশনটা থাকবে, তুমি অবশ্যই যাদের ক্লাস করবা, অবশ্যই একটা উইকে 3টা বিষয়ের 2 দিন করে নিবা, এবং প্রথম দিনেই চেষ্টা করবা যত কষ্ট হোক, 2x স্পিড হোক, 2.5x স্পিড হোক, যত কষ্ট হোক, যত ক্লাস প্রথম দিনে শেষ করবা, যত নোট প্রথম দিনে শেষ করবা, যা কিছু করার, যেগুলো কনজিউম করার জিনিস প্রথম দিনে শেষ করবা। এবং প্রথম দিনে যদি সময় থাকে, অবশ্যই ক্লাস করার পর যেটা তুমি করবা, ক্লাস করার পর ইমিডিয়েটলি জিনিসপত্রগুলো রিভিশন দিয়ে ফেলবা না, এগুলো অ্যাডমিশনের জিনিসপত্র। নগদ শিখেছো, তোমার কাছে মনে হবে অনেক কিছু অনেক ভালো পারতেছি, রিভিশন দিয়ে ক্লাস শেষে রিভিশন দিয়ে ফেলা, দেখলো যারা সবই মনে পারে আমি পারবো, এটা হবে না। এই রিভিশনটা হবে একদম লাস্টে, আমি বলছি, এটা আমি করতাম। এরপর তুমি যাবে কনসেপ্ট বুকে একদম স্টার্ট থেকে প্রথম ফোটা থেকে উদ্বাসের সবচেয়ে মূল্যবান বই কিন্তু কনসেপ্ট বুক, এটা তোমরা জানো, সবচেয়ে চমৎকার বই হচ্ছে কনসেপ্ট বুক। এটা ম্যাথ বলো, ফিজিক্স বলো, অবশ্যই প্রথম অক্ষরটা থেকে লাস্ট অক্ষরটা পর্যন্ত ভালো মতো রিভিশন দিয়ে ফেলবা, ভালো মতো পড়ে ফেলবা, এক্সাম্পল যা আছে সব করে ফেলবা, সবগুলো কয়েকবার করে প্র্যাকটিস করবা। মেক শিওর তুমি উইকলিতে বসতেছো, আর তুমি কনসেপ্ট বুক করে আসো নাই, তাহলে তুমি কিছু উইকলিতে পারবা, এটা মানে এটা ক্লিয়ার। এটা তো জাস্ট তোমার বেসিক লেভেল বলো, তুমি প্র্যাকটিস বুকে না করে গেলে অনেক কিছুই পাবা না। দেখবে 6টার মধ্যে তুমি প্রশ্ন 4টা মনে জীবনে দেখছো কোনোবার, আর পারতেছো মনে 2টা, এটাই হবে যদি শুধু কনসেপ্ট বুক করে যাও। প্র্যাকটিস বুক করতে হবে অনেক কিছু লাগে। এবার কনসেপ্ট বুক আমি ধরে নিলাম তুমি শেষ করছো, এক্সাম্পল। এবার কনসেপ্ট বুকের অনুশীলন নিতে চাও, ওই উইকেট মনে করো ফিজিক্স পড়তেছো বা কেমিস্ট্রি পড়তেছো, যেটাই পড়ো, কনসেপ্ট বুক তোমার পড়া মাস্ট।
তুমি অনুশীলনী করলা, অনুশীলনী করার পর তুমি কোথায় যাবে? অনুশীলনী করার পর তোমার কাছে যদি মনে হয় যে আমার কাছে ইনাফ সময় আছে, আমি প্রথম দিনই কনসেপ্ট বুকের অনুশীলনী সব শেষ করে ফেলেছি, তাহলে কেবল প্র্যাকটিস বুক ধরবা। আর যদি মনে হয় এটা করতে সময় চলে গেছে, তাহলে প্র্যাকটিস বুকটা মাঝখানে হোল্ড, স্কিপ কিন্তু মোটেও বলতেছেন, স্কিপ করবেই না, অবশ্যই প্র্যাকটিস বুক করে যেতে হবে। জাস্ট হোল্ড করে মাঝখানে তুমি কোশ্চেন ব্যাংকটা ঢোকাও, কোশ্চেন ব্যাংক ঢুকে সেখানে ম্যাথগুলো, সেখানে পুরো অনুশীলনী চ্যাপ্টার কমপ্লিট করো। আর তোমার যদি সময় থাকে অবশ্যই প্র্যাকটিস বুকগুলো ধরো। প্র্যাকটিস বুকে কিছু ম্যাথ আছে, যেমন আমি ম্যাথের কনসেপ্ট প্র্যাকটিস বুকের কথা বলছি না, ফিজিক্সের প্র্যাকটিস বুকের কথা বলছি। তোমরা যারা একাডেমিক গাণিতিক পদার্থবিজ্ঞান করে আসছো, তোমরা যদি গাণিতিক পদার্থবিজ্ঞান বইটার সাথে ইউজ টু হও, তাহলে প্র্যাকটিস বুক ধরা দরকার নেই। প্র্যাকটিস বুকটা গাণিতিক পদার্থবিজ্ঞানের শর্ট ভার্সন, অনেকে বুঝে না। গাণিতিক পদার্থবিজ্ঞানে আমরা যে অঙ্কগুলো স্কিপ করে যেতাম না, সেগুলো প্র্যাকটিস বুকের স্টার ম্যাথ, মানে খুব হাই লেভেলের ম্যাথ, ওটা জন্য আমরা প্র্যাকটিস বুকের খুব কঠিন মনে করি। ওটা আমি নিজে অনেক মনে করতাম 6-7 উইক পরে যখন দিচ্ছে, আর গাণিতিক পদার্থবিজ্ঞানের অঙ্ক উঠে দিচ্ছে। ইভেন গাণিতিক পদার্থবিজ্ঞানে থাকা অনেক সুন্দর সুন্দর ম্যাথ প্র্যাকটিস বুকে নাই, হইতেই পারে। এই জন্য প্র্যাকটিস বুকে খুব, মানে এটা খুব কঠিন প্রশ্ন করতে, মানে খুব কঠিন প্রশ্নতে সমাহার এটা, এবং এটা করে করে সময় লস করে এটা কাম্য না। তোমার উচিত যে বেসিক যে ম্যাথগুলো আছে, বেসিক ম্যাথ এবং যেগুলো প্রতি বছর আসে, সেগুলো তুমি এনশিওর করো পারো কিনা। পারলে শেষে তোমার খুব বেশি সময় বিলাসিতা যদি তোমার মধ্যে থাকে, তাহলেই কেবল তুমি প্র্যাকটিস বুকটা টাচ করো। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে মনে করো প্র্যাকটিস বুকটা তুমি পড়ছো, তারপরে তুমি কোশ্চেন ব্যাংকে যাও, অথবা কোশ্চেন ব্যাংক পড়ছো, প্র্যাকটিস বুকে যাও। বাট কোশ্চেন ব্যাংক যদি তুমি মানে কনসেপ্ট বুকের উপর কোশ্চেন ব্যাংক ধরছো, মানে শুরু করতেছো, তার অর্থ কি? তুমি সময় কিছুটা নষ্ট করে ফেলছো। তোমার সময় কিছুটা নষ্ট হইলো, তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি প্র্যাকটিস বুকটা আবার হোল্ড করো। কি করবা? প্র্যাকটিস বুকটা আবার হোল্ড করো। হোল্ড করে কি করবা? হোল্ড করে তুমি যে আগের দিন যে ক্লাসগুলো করে রাখছো, ম্যারাথন ক্লাস হোক, এসএস এর ক্লাস হোক, যার ক্লাস হোক না কেন, সৈকত আব্দুল্লাহ কেমিস্ট্রি ক্লাস হোক না কেন, যার ক্লাস হোক না কেন, ওই পুরা নোটটা রিভিশন দিয়ে ফেলবা প্রশ্ন ব্যাংকের পরপরই। কারণ অনলাইন ক্লাসে যারা ক্লাস নেয়, তারা চেষ্টা করে সবচাইতে হট টপিক, সবচেয়ে সেরা টপিকটা যেটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেটা পড়ানো, বা এটা যেটা আসে না এর আগে, সেটাও পড়ে ফেলা। সুতরাং এই যে একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে তুমি রিভিশন দিচ্ছ, এতে করে কিন্তু তোমার রিভিশন প্লাস প্র্যাকটিস হচ্ছে। কারণ এতটা কম সময় মানুষ যখন নতুন কিছু শিখে, খুব কম সময় তা ভুলে যায়। তুমি যে একটা 6-7-10 ঘন্টার গ্যাপ দিলা, এখন রিভিশন দিচ্ছ, এর কারণে কিন্তু তোমার অনেক কিছুই হঠাৎ করে দেখবে যে মনে পড়তেছে না। তখন তুমি বুঝবে তোমার উইক পয়েন্টগুলো কোনটা, ল্যাকিংস কোনটা, তখন তুমি কোন জায়গা থেকে রিভিশন দিতে হবে নিজে বুঝে যাবে। এবং আশা রাখি যে আসলে সচেতন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট সেক্ষেত্রে এগুলো বুঝে যায়। বুঝতে পেরেছো? এবার তুমি মনে করো তোমার হাতে সময় আছে, সময় থাকলে তুমি প্র্যাকটিস বুকের পরে কোশ্চেন ব্যাংক, তারপরে নোট রিভিশন। এবং আমি দেখে মনে হচ্ছে এখন তুমি বলবো যে ভাই আর কি, আসলে কিছু না ভাই, তুমি আসলে কনসেপ্ট বুক, এমন হইতে পারে কনসেপ্ট বুক পড়ি তোমার 2 দিন চলে যেতে পারে, এবং বা ক্লাস করে তোমার 2 দিন চলে যেতে পারে, এমন হইতে পারে। এটা অসম্ভব কিছু না, এটা হয়, সবার সাথে হইতেছে, এবং অনেকেই এগুলো ম্যানেজ করতে পারে না। তো এই জন্য কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। ম্যানেজ খুব কম মানুষ করতে পারে। তোমাকে মনে রাখতে হবে এই জিনিসগুলোর মানে চলতে পারে। নিজের পড়ায় অ্যাডমিশনে সন্তুষ্ট থাকে খুব কম মানুষ, আর ওরা আসলে কেমন আমি জানি না, খুব সবাই অসন্তুষ্ট থাকে। তুমি তোমার পারফরমেন্স দেখে যদি সন্তুষ্ট না হতে পারে, তাহলে শুধুমাত্র আফসোস করে কিছু নাই, তুমি নিজেই কামব্যাক করতে পারবে। জাস্ট তোমাকে লিখে রাখতে হবে, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তোমার কাছে মানে তার কাছে চাইতে হবে যে তোমাকে যেন কনসিস্টেন্ট রাখে, তুমি যেন তোমার জায়গাটা ধরে রাখতে পারো। আচ্ছা, এটা গেল উদ্ভাসের সিকোয়েন্স, বা তুমি যদি আমি এসএস বা অনলাইনের পড়াশোনার সিকোয়েন্স। সেকেন্ড যে প্রশ্নটা আমাকে বলছে এক্সাম স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট কীভাবে মেনটেন করবো। তো এক্সাম স্ট্র্যাটেজি আমি দিব না, কারণ এটার জন্য আমি নিজেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। টাইম ম্যানেজমেন্ট সেটাতে আমি একটু দুর্বল, সেই জন্য আমি মনে করি যেটাতে আমি অ্যাপ্রোপ্রিয়েট সেটাতে আমি মতামত রাখা প্রয়োজন, এবং বাকিটাতে আমার মতামত রাখা তেমন প্রয়োজন নেই। বাট এক্সাম স্ট্র্যাটেজিতে একটা জিনিস বলতে পারি, টাইম ম্যানেজমেন্টটা বলা উচিত না, কারণ এটাতে আসলে অ্যাডমিশনের যারা আমার ব্যাচের খুব বেশি ভালো ছাত্র ছাড়া কারো থেকে তোমার এই বিষয়ে পরামর্শ নেওয়া উচিত না। টাইম ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম ছাত্র ভালো করতে পারে না ভাইয়া, খুব ভালো ছাত্র ছাড়া কারো থেকে টাইম ম্যানেজমেন্ট কেমন করে এগুলো নিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই। বাট এক্সাম স্ট্র্যাটেজিটা বড় ভাইরা তোমার বলবে, দেখো তোমার একটু আমি একটু সহজে বলে দিই। ইঞ্জিনিয়ারিংয়ে একটা কথা আছে, যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো করতে চাও, একটা কথা ছিল যে বইটা 500 থেকে 500 মধ্যে, এটা আমি তো বইটা হয়নি সেই হিসেবে বলতে পারি না, বাট আমি এটা আমার শোনা কথা, সেখান থেকে আমি বলতে পারি যে বলছিল যে যদি তুমি বইটা 1200 থেকে 500 মধ্যে থাকতে চাও, তাহলে ফিজিক্স ম্যাথ তোমার ভালো মানে প্রিয় সাবজেক্ট হোক, সমস্যা নেই। তুমি ফিজিক্স ম্যাথে খুব ভালো ছাত্র, তাহলে তুমি 500 মধ্যে বা 500 আগ পর্যন্ত থাকতে পারবা। বাট যার প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রি, সে 500 মধ্যে ঢুকতে বাধ্য। কারণ কেমিস্ট্রির কোশ্চেনগুলো অ্যান্সার করা খুব সহজ, সময়ও কম লাগে। তো তুমি চেষ্টা করবা কেমিস্ট্রি দিয়ে অলওয়েজ, প্রত্যেকটা এক্সাম কেমিস্ট্রি সবচেয়ে কঠিন কোশ্চেন হোক, কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবা। সবচেয়ে কঠিন, এটা এক্সেপশনাল কেস ছাড়া খুব কম মানুষ কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করে না। হ্যাঁ, যারা করে তারা অবশ্যই তাদের প্রিয় সাবজেক্ট কেমিস্ট্রির চেয়ে খুব বেশি শানিত, এই জন্য তারা স্টার্ট করতে পারে। তোমার যদি খুব নিজের প্রতি কনফিডেন্স থাকে, তাহলে তুমি অবশ্যই স্টার্ট করতে পারে। এদিকে কোনো ধরাবাধা নিয়ম নেই। বাট সাধারণত কেমিস্ট্রিটা একটু মুখস্থবিদ্যা কোশ্চেন হয়, কারণে আমি খুব তাড়াতাড়ি লিখে ফেলি, তাহলে একটা ভালো টাইম সেভ করা যায় ম্যাথের জন্য। মানে একবার ফিজিক্সের যে এরপরে তুমি কেমিস্ট্রি পরে ফিজিক্সটা দাগানোর চেষ্টা করবা। ফিজিক্সের মোটামুটি প্রশ্নগুলো একটু সাইজ খুব বেশি বড় হয় না, প্রশ্নগুলো খুব ঘুরানো পেছানো থাকে, খুবই ঘুরানো পেছানো থাকে, টিপস থাকে, টেকনিক থাকে, এক্সেপশনাল কেস থাকে। এই জন্য তোমাকে একটু বুঝে শুনে ফিজিক্সটা করা লাগে, ওখানে মাথা কাটানোর প্রয়োজন আছে। আর ম্যাথগুলো তোমার বেশি খুব কঠিন হবে না, তুমি যদি মোটামুটি সব ম্যাটেরিয়ালসগুলো করে যাও, ম্যাথ দেখবে একদম হুবহু কমন পড়বে। বাট বা কমন না পড়লেও ম্যাথগুলো পারা সম্ভব, ম্যাথগুলো খুব বেশি পেঁচাবে না। বাট ম্যাথের একটা কথা বলে রাখি, ম্যাথগুলো খুব টাইম কনজিউমিং হবে, খুব বড় বড় ম্যাথ, খুব হাই ম্যাথের ম্যাক্সিমাম প্রবলেম ম্যাথ অ্যান্সার করার পর ভুল করে আসে। কারণ কেন জানো? কারণ ম্যাথের হচ্ছে খুব কম জায়গাতে অনেক বড় অঙ্ক করা লাগে, তো মাঝখানে কিছু ক্যালকুলেশন 4 লাইন 5 লাইন এগুলো সব স্কিপ করা লাগে মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে। এই যে ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু অনেকের ভুল হয়ে যায়। আমার একবার মনে আছে, আমার হচ্ছে একটা তোমরা দেখবে যখন সরলরেখা করবা, সরলরেখা ঢালের অঙ্ক অনেক বেশি আসে। তো ঢালের একটা অঙ্ক ছিল যেখানে এম এর মান আননোন থাকে, সেখানে আবার সরলরেখার ওই যে লম্ব স্পর্শক এই সকল সমীকরণের মধ্যে বসানোর মাধ্যমে শেষে ঢালের মান আসে, এম এর ডাবল মান আসে, সেখান থেকে সরলরেখা দুইটা বের হয়। এমন হয় যে আমার জাস্ট জায়গার হবে লাস্ট অ্যান্সারটা লিখতে পারিনি, যে সরলরেখা দুটো সমীকরণ এম এর মান পর্যন্ত বের করছে, আমার এই জায়গা শেষ। আমি এরপরে গেছি, কারণ তোমার এরপরে গেলে আমাদের বলে দিচ্ছিল যে এরপরে গেলে স্ক্যান করবে না খাতা উদ্বাসের পরীক্ষাতে। তো ওইটার জন্য আমার মনে আছে মানে 10-এ মনে হয়
6 দিছিল মনে হয়, তো 4 নম্বর কিন্তু এটা জাস্ট তোমাকে সতর্ক করার জন্য তোমাকে বলছি যে ম্যাথের জন্য টাইম বাঁচানো উচিত হবে। ম্যাথ সাধারণত কঠিন সহজ যেটাই হোক না কেন, খুব কঠিন ম্যাথ যদি এটা থাকবে, এগুলো মানে আউট অফ দ্য বক্স, এগুলো নিয়ে চিন্তা করলে সময় তুমি শেষ। খুব কঠিন ম্যাথ আসে মাঝে মাঝে 2-1টা, তো এই বাকি ম্যাথগুলো কিন্তু বাকি ম্যাথগুলো যে সহজ এটা বলা উচিত না, সহজ কিন্তু ওই পরীক্ষার জন্য কিন্তু কঠিন হয়ে যায়। এটা কনসেপচুয়াল কঠিন না, কিন্তু সাইজ কঠিন, চিন্তা কঠিন, হঠাৎ করে অনেকগুলো সূত্র সংমিশ্রণ, একটার সাথে একটা কানেকশন, অধ্যায়ভিত্তিক কানেকশনের সূত্র অঙ্ক হতে পারে, এগুলো ওই সময় মাথায় মনে পড়ে না। সেই হিসেবে ম্যাথটা কিন্তু একটু সবার শেষ করাটা বুদ্ধিমানের কাজ। এটা হচ্ছে আমার এক্সাম স্ট্র্যাটেজি। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমি কোনো মতামত দিলাম না। তো থার্ডে আমাকে একটা প্রশ্ন করলো যে কীভাবে সবচেয়ে কম সময় একটা চ্যাপ্টার শেষ করবো। এটা আসলে এটা আপেক্ষিক, সবচেয়ে কম সময় শেষ করাটা পসিবল না। তুমি এই সাইকেলগুলো তোমাকে কোনো কিছু স্কিপ করে তুমি কিছু করতে পারবে না। তোমাকে কনসেপ্ট বুক করতে হবে, তোমাকে কোশ্চেন ব্যাংক করতে হবে, তোমাকে ওই গাণিতিক পদার্থবিজ্ঞান সময় থাকলে টাচ করতে হবে, তোমার একাডেমিক পড়াশোনা নোটটা পারলে টাচ করতে হবে। পারলে কম সময় অর্ধেক শেষ না করে বেশি সময় লাগে অর্ধেক শেষ করো, বেশি সময় পড়াশোনা করার চেষ্টা করো। দিনে যদি তুমি 10 ঘন্টা একাডেমিকে পড়াশোনা করতে, এখন 14 ঘন্টা করার চেষ্টা করো, 16 ঘন্টা করার চেষ্টা করো। যতক্ষণ ঘুমাবে না ততক্ষণ পড়ার চেষ্টা করো। কম সময় না শেষ করে বেশি সময় শেষ করো, যেন তোমাকে এটা সেকেন্ড টাইম টাচ না করা লাগে। হালকা রিভিশন দিলে মনে পড়ে। আর রিভিশনের উপরে কিছু নেই, রিভিশন যতবার রিভিশন দিতে পারো একটা অধ্যায় পড়তে পড়তে হয়ে যাবে। আর খুব বেশি একটা বিখ্যাত অঙ্ক দেখে মনে হয় আসতে পারে, আসার পসিবিলিটিস রাখি, এরকম অঙ্ক মানে এমনভাবে করবা তো করবা। এখানে আমি তোমাকে ক্রিয়েটিভ আইডিয়ার পিছনে আমি তোমাকে ডিসকাস করতেছি না। আমি নিজে ক্রিয়েটিভিটিকে অনেক বেশি সাপোর্ট করি। আমি বিশ্বাস করি মাথা খাটিয়ে ম্যাথ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্রয়োজনীয়। কিন্তু বিশ্বাস করো খুব বেশি মানে খুব হাতে গোনা খুব কম টপার যারা রয়েছে, তারা খুব কম মানুষই রয়েছে যারা পরীক্ষার হলে নতুন আসা একটা ম্যাথ যেটা এর আগে কোথাও আসেনি সেটা মাথা খাটিয়ে সলভ করে। শুনে রাখো, বইটা আগামী বছর সব চানকমান অঙ্কটা পৃথিবীর কোথাও না কোথাও বই চলে এসেছে অলরেডি, আইআইটি হোক যে কোনো জায়গা থেকে। তো ওই টপার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ম্যাথ করার চেষ্টা করে, এবং বিখ্যাত ম্যাথ যেটা তার পছন্দ হয়েছে সেটা ইভেন এমন হয় মুখস্থ লেভেলে করে ফেলে করতে করতে। তো তখন মনে করো তুমি কি করলা, তুমি গাধার মতো একটা নতুন ম্যাথ আসছে, তুমি পারা ম্যাথ রাখা নতুন ম্যাথ নিয়ে চিন্তা করতে করতে শেষ, অঙ্ক করতে সময় শেষ করে ফেলছো, আর টপার ওটা মুখস্থ লিখে টপ করে ফেলছে। এরকম হইতেই পারে। এই জন্য টপারের স্ট্র্যাটেজি আমি জানি, তারপর আমরা ফলো করি না। আমরা জানি যে এখানে যদি একটু মুখস্থবিদ্যা খাটাই, একটা অঙ্ক যদি না বুঝি একটু মুখস্থ করে ফেলি, এতে যে আমাকে কেউ জেলে নিয়ে যেতে পারে এই ভয় থাকি, বা আমরা কি মনে করবে কী হবে, এগুলো কিছু মনে করার কিছু নেই। ও টপার এভাবে চান্স পেয়েছে, তোমাকে কীভাবে চান্স পাওয়া উচিত, এই জিনিসপত্রগুলো আমি করিনি বলে আমি এগুলো করতেছি। যেটা কিন্তু পরবর্তীতে এই ছোটো বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করছে যে একজন শিক্ষার্থী কোন কোন ভুল করতে পারে, যেটা আমি করছি অন্যরা যেন না করে, এরকম একটা জিনিস। তো এরকম অনেকগুলো জিনিস আছে, আমি যতগুলো মনে করবো আগামীতে আমি ওগুলো নিয়ে পোস্টে বলে দেবো। এখন তো এই মুহূর্তে অনেকগুলো মনে পড়ে না। তো তার মধ্যে অন্যতম একটা জিনিস, এটা আসলে তোমাদেরকে বললে তোমরা খুব আপসেট হয়ে যেতে পারো। আমার একাডেমিকে আমি গাধার মতো পড়াশোনা করছি, খুব বেশি পড়াশোনা করছি। খুব বেশি পড়াশোনার ভ্যালু থাকবে না যদি না সেটা এক্সাক্ট হতে পড়াশোনা হয়। আমার পড়াশোনা ছিল নোট ভিত্তিক, সারাদিন নোট করো, নিজের নোট পড়ো, নিজের নোট পড়ো, নিজের নোট পড়ো, এরকম করতে করতে সময় শেষ। কিন্তু কত চমৎকার একটা এসেট আমাদের কাছে আছে, যে কোনো অ্যাডমিশন একটা বই, এই যে আমাদের টেক্সট বুক, আমরা কিগুলো লাইন বাই লাইন পড়েছি। আমরা বিশ্বাস করো বাংলাদেশে আজ পর্যন্ত উদ্বাস বলো, এসএস বলো, এমন কোনো টিচার আসে নাই, এমন কোনো বই বের হয়নি, এমন কোনো স্লাইড তৈরি হয়নি যেটা হাজারিনাগের বইয়ে রিপ্লেস করবে। এটা এই লেভেলের একটা বই। আমি নিজে বিশ্বাস করি বাংলাদেশের সবচেয়ে সেরা কেমিস্ট্রি টিচারের কাছে আমি অ্যাডমিশন যখন করেছিলাম, ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণের 4টা এক্সাম্পল দিয়েছিল। ওইটার সম্পর্কে অনলাইনে কোনো ক্লাসই খুঁজে পাই না। ইন্ডিয়ান কলকাতার একটা ক্লাস দেখে আমি অভিভূত হয়ে গেছি, আরে অনেক কিছু শিখছি। আমি তো এখন ক্ষারীয় মাধ্যমে পারি, উদ্বাস স্যারের কথা প্রশ্ন আসে না ক্ষারীয় মাধ্যম, আমি জানতাম না ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ কেমন করে। শিখলাম, শিখে একদিন হঠাৎ করে মানে আর কি আমার মনে সিকিউরিটি পরীক্ষা 4 দিন আগে হাজিনাগের বই আমি আমার বাসায় ছিল, থাকতে থাকতে পূরণ হয়েছে, পড়তে পড়তে পূরণ হয়নি। বুঝতে পারতেছো ওই লেভেলের বুক আমি করছি। হাজিনাগের বই উল্টে দেখি 14টা এক্সাম্পল ছিল ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ। বুঝতে পারতেছো তোমার হাতে থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে অ্যাডমিশন, তোমার টেক্সট বুক। দেখবা অনেক সময় আমরা মনে করি আইরনি বইটা যারা 1 থেকে 50 থেকে 100-র মধ্যে থাকে, প্রথমে দেখবে কিছু বলা শুরু করলে বলে টেক্সট বুকের অঙ্ক করতে হবে, টেক্সট বুকের ম্যাথ করতে হবে। আর আমি আর তুমি যারা বলদের মতো আছি তারা মনে করি আরে আইরনি করতেছে, ফার্স্ট হয়েছে নিশ্চয়ই আইআইটি নাহলে এসি বার নাহলে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স পড়ে আসছে, এখন আবার হইতেছে যে টেক্সট বুক পড়তে। ভাই সবচেয়ে সত্য কথা বলছে ভাই, টেক্সট বুকে সব ভিত্তি করে অন্যগুলো পড়াশোনা করে কিন্তু টপ করতে পারছে। এটা আমি বিশ্বাস করি। এখন তখন বিষয় হতো না, কারণ আমরা টেক্সট বুকে আমরা খুব ইজি মনে করি এটা একটা কিছু, এটা যে প্রিপারেশন নেই, নিজেদের অনেক ওভার কনফিডেন্ট মনে করি আমি কেন টেক্সট বুক পড়বো, টেক্সট বুকে কী আছে, আমার এখন সময় আসছে ফান্ডামেন্টাল ফিজিক্স পড়া, আমার সময় আসছে আইটি যে কোশ্চেন সলভ করা। না, তুমি যদি শুরু করতে হয় শূন্য থেকে শুরু করো, শুরু যদি করতে হয় একদম পিছনে যাও, তুমি ল্যাকিং সলভ না করে নতুন অধ্যায় যাওয়াটা সবচেয়ে বোকামির কাজ। মনে করো তুমি সরলেখার ম্যাথ পারো না, তুমি বলা বৃত্তটা ধরে ফেলি, অন্যদের জাগিয়ে থাকবো, তুমি জীবন আগাতে পারবে না। তোমাকে এরকম টাইপের যদি তোমাকে আসল প্রিপারেশন নিতে হয়, কঠিন কিছু করতে হয়, তার আগে সহজ জিনিস করে আসতে হবে। সহজ হইলেও বোরিং লাগলেও হাজিনাগের বইয়ে দেখবা রং বেরঙের ছক নাই, হাজিনাগের বইয়ের মধ্যে রং বেরঙের উদাহরণ নেই, কিন্তু যা আছে তা অন্য 10 বই মিলে কিছু করতে পারবে না। এই লেভেলের একটা বই ক্যারি করে এত লেভেলের সৌন্দর্য। সুতরাং কেমিস্ট্রি হোক, আমি ফিজিক্সের বা ম্যাথের জন্য খুব বেশি প্রেশার দিচ্ছি না, বাট তোমাকে রসায়নে ভালো করতে হইলে অবশ্যই হাজারিনাগের বইকে কেন্দ্র করে খুব ভালো মতো করতে হবে। আর এই অ্যাডভাইসটা নট ফর আ রেগুলার রিডার অফ হাজারিনাগ, বাট ফ্রম আ গায় যে কিনা এই জিনিসটারে ভালো মতো ইউটিলাইজ না করার জন্য অনেক কিছু মিস করছে। তাহলে আমি একটা ভিক্টিম হিসেবে তোমাকে জাস্ট বলতেছি, এটার গুরুত্বটা তুমি বুঝতে পারবা। কারণ যে বেশি পড়ে সে কিন্তু গুরুত্ব বুঝে না, সে মনে করে সবাই মনে হয় এগুলো শিখে দিচ্ছে আউট, মানে বইয়ের বাইরে দুনিয়ার কেমিস্ট্রি টিচাররা মনে হয় এগুলোই করে দিচ্ছে। আসলে না, কেমিস্ট্রি টিচাররা এটার ধারে কাছেও জানে এটার ভিতরে যা অ্যাডভান্সে যা আছে অনেক কিছুই পারে না। তুমি এক নর্মাল একটা পরিবেশ রসায়নের যখন হচ্ছে যে পানির উপরে তলের সংস্পর্শে পানি যে গ্যাস উত্তোলন টাইপের একটা ম্যাথের টাইপ ছিল, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পড়ছি। আর আমি ওই দিন আমার স্টুডেন্টের পরে থেকে পরিবেশ রসায়নে হাজারিনাগের বই থেকে আমি তো পড়াতে হবে, ছাত্র হিসেবে অনেক কিছু করে ফেলছি, বাট টিচার হিসেবে অনেক রেসপন্সিবিলিটি মাথার মধ্যে আছে। পরিবেশ রসায়ন নিজেকে ভালো মতো স্টাডি করে পড়াতে হয়।
সেই দায়িত্বটা আমাকে নিতে হয় যদি পড়াতে চাই। সেক্ষেত্রে আমি যখন ওকে পড়াইছি, আমার ছাত্রী যেখানে মাত্র 25 ব্যাচের, সে কিন্তু এখনই পানির উপর তলে সংস্পর্শে জেনে গেল। কার কল্যাণে? আমার কল্যাণে না কিন্তু। আমি যে পড়াইছি এরকম না, আমি বইয়ের জিনিসটাকে পড়াইছি। বইয়ের মধ্যে এত চমৎকার জিনিস আছে যেটা আমরা মিস করে আসছি। তো সাজেশনটা কি? একাডেমিকে যারা বই কম পড়ছো, এখন শুরুর দিকে তোমার এনার্জি অনেক বেশি হবে, মাঝখানে যে ডিপ্রেশনটা আসবে, ডিপ্রেশন আসার আগ মুহূর্তে যতটুকু পারো সম্ভব বইটা নিজের করে নাও, খুব ভালো মতো বইগুলো পড়ে ফেলো। বিশেষত কেমিস্ট্রি যত বোরিং লাগুক, হাজিনাগের বই ছাড়া অন্য বই পড়বে না। হ্যাঁ, অন্য বই পড়তে মানা করতেছি না, জাস্ট অন্য বইয়ের পড়ার আগে সবার আগে হাজিনাগের প্রায়োরিটি দাও। এই বইটা ওই লেভেলের গুরুত্ব ক্যারি করে। জাস্ট এটা বললাম যে বইগুলো আমি করছি এর মধ্যে একটা হচ্ছে বই একাডেমিকে খুব ভালো মতো না পড়া, খুবই অল্প পড়ছি বই, সব নোটের উপরে পিছনে দৌড়াইছি, খুব ভালো, এখান থেকে আমি ইউটিলাইজ করতে পারিনি। বইটা ওই লেভেলের গুরুত্ব বহন করে। আর আরও কিছু ভুল আছে, যেমন যদি তোমার এখন তো অনেকেই ঢাকা চলে এসেছো, যে একটা সময় তোমার হয়তো মনে হতে পারে আমি তোমার জেলায় চলে যাওয়া বেটার, খুব কষ্ট হতে পারে, পরিবার থেকে প্রথমবারের মতো বাইরে আসো, তো এটা আর হিতের বিপরীত করতে পারে। মনে হতে পারে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছি, আমি আমার জীবনে সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করবো, এমন হতে পারে যে তুমি তার সেই পটেনশিয়ালিটিটাই টাচ করতে পারবা না। সত্য কথা বলি, রিয়েল টক করি। তুমি মনে করতেছো তুমি তোমার জীবনে সর্বোচ্চ পড়াশোনা করতে চাইতেছো, কিন্তু এমন হইতেই পারে তুমি একাডেমিকে যা পড়তে তার চেয়ে খুব খারাপ পড়তেছো। এবং এটা আমার সাথে প্রথম 2 মাস, আমি যখন ঢাকা গেছিলাম অক্টোবরের 4 তারিখ, অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বরের মাঝামাঝি, আড়াই মাসের মতো সময় আমি কখনো আমার একাডেমিকের পটেনশিয়ালিটি টাচ করতে পারিনি। আমি নিজেকে, এটাকে বলে ব্লেম গেম, নিজেকে বিভিন্নভাবে ব্লেম করতাম যে হ্যাঁ আমি তো ঢাকা থেকে চলে আসছি, পরিবার থেকে দূরে, মন খারাপ করে মিস করি, বাবা মার মিস করি। এই মিস করে নিজের আমি নিজে দুঃখিত না হলেও নিজেকে বুঝতে আমার তো দুঃখ পাওয়া উচিত, আমার তো কষ্টে থাকা উচিত। এই কথাগুলো চিন্তা করে পড়াশোনা থেকে ডিটাচ হওয়া শুরু করতেছি। আমার বন্ধুরা অনেকে দেখছে আমি একাডেমিকে কোন লেভেলে পড়াশোনা করছি, আর অ্যাডমিশনে অনেকে আমার পড়াশোনা দেখলে হাসি ফেলতো, মানে ওনারা কী মনে করবে কিনা জানি না, বাট আমার ডেডিকেশন খুব কমে গিয়েছিল। এবং একটা সময় পরে যখন রিয়েলাইজ করো ততক্ষণে তোমার প্রায় 2 থেকে 2.5 মাস সবারই লস হয়ে যায়। তাই প্রথম থেকে জাস্ট এই মাইন্ডসেটে থাকো, আমার অনেক বেশি পড়াশোনা করতে হবে এই মাইন্ডসেট না, আমার খুব বেশি পড়াশোনা করার দরকার, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। কেউ যদি বলে আজকে অনেক ভালো মতো পড়াশোনা করছি আমি, তাহলে আজকের জন্য একটু রিক্রিয়েশন করি, একটা মুভি দেখি, বা মুভি দেখতে পারো, আমি তোকে মানা করতেছি না, সপ্তাহে একটা হইতে পারে, বা 12 ফেলের মতো মুভি হতে পারে। আমি আর আমার ফ্রেন্ড 12 ফেলের রিলিজের দিনই আমরা পাইরেটেড সাইট থেকে দেখে ফেলছিলাম। আমরা সেটা হচ্ছে একটা মোটিভেশন টাইপের কিছু একটা হতে পারে, নিজের মোটিভেট টাকাটা বেশ টাফ অ্যাডমিশন পিরিয়ডে। তো এসব জিনিস করতে পারো, কিন্তু তোমার মাথায় রাখতে হবে আমার দায়িত্বটা হচ্ছে পড়াশোনা করা। আমি অ্যাডমিশন আসছি পড়াশোনা করতে, আমি অ্যাডমিশন শেষে একটা বিরাট সময় পাবো, আমি যা কিছু ডিপ্রাইভড ছিলাম, যা কিছু থেকে দূরে ছিলাম, সব আমি পাবো, শুধু পাবো না 3 গুণ 4 গুণ করে পাবো আমার জীবনে। আমি আমার জীবনে যে এখন যে সকল এক্সেপ্টেন্সগুলো পাচ্ছি মানুষের কাছ থেকে, এটা আমি অকল্পনীয় ছিল একটা বছর আগে, যে মানুষ আমার একটা নর্মাল পোস্টে যেতেগুলো রিয়েক্ট দেবে, মানুষ আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবে, আমার কেউ প্রশংসা করবে, এগুলো কিন্তু অকল্পনীয় ছিল। এটা অ্যাডমিশনের অর্জনের জন্য এরকম না, বরং আমি সেই নিজের জায়গাটাতে ফেরত দিতে পেরেছি। তোমরা যে জায়গাটাতে ফেরত দিতে চাচ্ছ, যে মনে হচ্ছে যে আমি মনে হয় হ্যাঁ আমি তো অ্যাডমিশন আসছি, মোটো হয়ে যেতেছি, আমি তো কালো হয়ে যেতেছি, আমাকে তো স্মার্ট দেখা যাচ্ছে না, এগুলো আসলে কিছু না, এগুলো সাময়িক, এবং তুমি সেখান থেকে কামব্যাক করতে পারবা। অবাক করা কিছু না, জাস্ট তুমি তোমার মনে করে রাখবা এটা আমার দায়িত্ব, ইবাদতে শামিল, যে আমাকে এই মুহূর্তে অ্যাডমিশনে শুধু পড়াশোনা করতে হবে, আমি অন্য আর কিছুতে নিজেকে যুক্ত রাখবো না, শুধু পড়াশোনা করবো। যারা স্মার্টফোন নিয়ে যাচ্ছ তারা চেষ্টা করবা সর্বনিম্ন ব্যবহার করার, এবং যদি সুযোগ থাকে তাহলে ল্যাপটপে কনভার্ট হওয়ার, যদি সুযোগ থাকে, দরকার নেই আহামরি কিছু নেই, এদিকে কোনো ইয়ে নেই। আমি স্মার্টফোন দিয়ে একটু একাডেমিক ক্লাস করছি, অ্যাডমিশনের সময় মনে হয়েছে স্মার্টফোন আমার খুব টাইম ওয়েস্ট করে, আমি স্মার্টফোন আমার বোনের কাছে জমা দিই, আমি তার ল্যাপটপটা নিয়ে এসে পুরো 6 মাস ক্লাস করেছি। তো আর বড় স্ক্রিনে ক্লাস করলে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবা। তো এটাই থাকলো। আমি সবার মধ্যে খুব মোটিভেশন দিচ্ছি না, কারণ আমি একা ব্যক্তি তোমাকে মোটিভেট করতে পারবো না, এবং আমার কথায় তুমি যদি ছোট্ট একটা ভুল থাকে সেই জিনিসটার কারণে তোমার ক্ষতি হোক, এটা আমি কোনোভাবেই চাইনি। এই জন্য আমি ভুলবার মোটিভেশন না দিয়ে শুধু রিয়েল টক করছি, হয়তো কিছু জিনিস আমি একটু এক্সট্রা এলঙ্গেশন করছি, এবং আমি খুব দুঃখিত যে ভিডিওটা এত বড় করার জন্য, আমাকে যদি পারো ক্ষমা করে দিও। বাট তোমার প্রতি আমার একটা আহ্বান যে তুমি জাস্ট পড়াশোনাকে তোমার দায়িত্ব হিসেবে নিও, জাস্ট মনে রাখো আমি যদি না পড়ি তাহলে আমি আমার জীবনে অনেক কিছু থেকে মিস করতে পারি, এবং আমার কষ্টটা আসলে মিস হয়ে যাবে। এই জন্য আমার জাস্ট শুধু পড়াশোনাতেই মনোনিবেশ করে রাখা। এবং যদি মনে হয় আমি খারাপ করতেছি, আল্লাহ আমার সাথেই কেন, আমি সবচেয়ে বেশি নামাজ পড়তেছি আমার সাথেই কেন, আমি সবচেয়ে বেশি ইবাদত করতেছি আমার সাথেই কেন, আমি সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি আমার সাথেই কেন, এই কেন উত্তর একদিন পাবা, এমনভাবে পাবা সেটা অকল্পনীয়, শুধু কল্পনা করতে পারবো না। কেন তোমার সাথে, কেন তুমি তখন তোমার কাছে মনে হবে আমি কেন সব অর্জন করে ফেলতেছি, সব কিছু কেন আমি এতটা পরিশ্রম করি না, এত কিছু পাচ্ছি, এটা মনে হবে। এবং আমি বললাম জীবনে যেটা তুমি স্যাক্রিফাইস করবা সেটা শুধু ভবিষ্যৎ জীবনে পাবাই না, 3-4 গুণ আকারে পাবা, এটাই সত্য। ধন্যবাদ, আজকের মতো আসসালামু আলাইকুম।